আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রাহান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েল ও মার্কিন মিত্রদের লক্ষ্য করে ইরানের হামলা অব্যাহত। হার মানবে না তেহরান, তবে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দীর্ঘযুদ্ধের ফাঁদে ফেলছে ইরান? ৩,০০০ মিসাইল, খেইবার শেকান হামলা। ইরান থেকেই কি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? যুদ্ধের ১২ দিনে ইরানে ধ্বংস ২৪,০০০-এর বেশি বেসামরিক স্থাপনা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই নজর দেওয়া যাক আমাদের প্রথম শিরোনামের দিকে, যেখানে বলা হয়েছে ইসরায়েল ও মার্কিন মিত্রদের লক্ষ্য করে ইরানের হামলা অব্যাহত থাকার বিষয়ে। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল ও পরিবর্তনশীল একটি রূপ ধারণ করেছে, যা পুরো বিশ্ববাসীর জন্য গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে পারস্পরিক সামরিক ও কৌশলগত পদক্ষেপের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মূলত ইরান এবং তাদের বলয়ের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ বা ছায়াযুদ্ধ চলে আসছিল, সেটি এখন অনেকটাই দৃশ্যমান এবং সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরান তাদের সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে, তারই অংশ হিসেবে মিত্রবাহিনীগুলোর সমন্বয়ে এই ধরনের প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক কৌশল অবলম্বন করছে। এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর ঢেউ এসে পড়ছে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি তেলের বাজার এবং আন্তর্জাতিক সরবরাহ চেইনের ওপর। লোহিত সাগর এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথগুলোতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো তাদের রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, যার ফলে বিশ্বব্যাপী পণ্য পরিবহনের ব্যয় বহুগুণ বেড়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ের ওপর। এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা হয়তো ভাবছেন, এই পরিস্থিতির শেষ কোথায়? আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেম মোতায়েন করেছে, যাতে করে যে কোনো ধরনের আকাশসীমা লঙ্ঘন বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়। অন্যদিকে ইরানও তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং অন্যান্য আকাশযান ব্যবহার করে ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছে। এই ধরনের একটি অস্থিতিশীল পরিস্থিতি বিশ্বের বৃহৎ শক্তিগুলোকে একটি কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে, কারণ এই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তা পুরো বিশ্বের জন্য একটি মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে। আধুনিক কূটনীতিতে সংলাপ এবং আলোচনার কোনো বিকল্প নেই, কিন্তু যখন কৌশলগত স্বার্থের সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন শান্তি আলোচনা প্রায়ই ব্যর্থ হতে দেখা যায়। আমাদের দ্বিতীয় শিরোনামে বলা হয়েছিল, হার মানবে না তেহরান, তবে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দীর্ঘযুদ্ধের ফাঁদে ফেলছে ইরান? এই প্রশ্নটি এখন আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং সামরিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আধুনিক সমরবিদ্যায় একটি কথা খুব প্রচলিত আছে যে সরাসরি যুদ্ধে জয়লাভ করার চেয়ে প্রতিপক্ষকে একটি দীর্ঘ এবং ক্লান্তিকর যুদ্ধের ফাঁদে আটকে ফেলা অনেক বেশি কার্যকর কৌশল হতে পারে। ইরান ঠিকই কৌশলগত ধৈর্য বা স্ট্র্যাটেজিক পেশেন্স নীতি অবলম্বন করছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো শক্তিশালী অর্থনীতির দেশগুলোর সামরিক বাজেট অনেক বিশাল হলেও একটি অনন্তকালীন সংঘাত যে কোনো দেশের অর্থনীতিতেই প্রবল চাপ সৃষ্টি করে। ইরানের লক্ষ্য হতে পারে তাদের প্রতিপক্ষকে এমন একটি পরিস্থিতিতে বাধ্য করা যেখানে তাদের প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করতে হয় শুধুমাত্র নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখার জন্য। উদাহরণস্বরূপ, ইসরায়েলের আয়রন ডোম বা মার্কিন যুক্তরাষ্ট্রের আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো থেকে ছোড়া প্রতিটি ইন্টারসেপ্টরের মূল্য কয়েক লাখ থেকে মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে, যেখানে ইরানের ব্যবহৃত ড্রোন বা অন্যান্য প্রজেক্টাইলগুলোর উৎপাদন ব্যয় তুলনামূলকভাবে অনেক কম। এই অসম ব্যয়ের সমীকরণটি যদি দীর্ঘদিন চলতে থাকে তবে তা দীর্ঘমেয়াদে পশ্চিমা দেশগুলোর অর্থনীতিতে এক ধরনের ক্লান্তি বা অ্যাট্রিশন তৈরি করবে। আপনারা যারা অর্থনীতির খোঁজখবর রাখেন তারা হয়তো জানেন যে কোনো দেশের সামরিক ব্যয় যখন অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন সেই দেশের অভ্যন্তরীণ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য জনকল্যাণমূলক খাতগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ইরান মূলত এই মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক চাপটিকেই তাদের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। তেহরানের বর্তমান নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন যে সরাসরি একটি প্রচলিত যুদ্ধে জড়ানো তাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই তারা সরাসরি যুদ্ধের বদলে এই ধরনের প্রক্সি কৌশল এবং দীর্ঘমেয়াদী স্নায়ুচাপের পথ বেছে নিয়েছে। এর পাশাপাশি ইরান আন্তর্জাতিক অঙ্গনে নতুন মিত্র তৈরি করার চেষ্টাও চালিয়ে যাচ্ছে, বিশেষ করে ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তারা তাদের অর্থনৈতিক ও কূটনৈতিক অবস্থান সুদৃঢ় করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এই দীর্ঘমেয়াদী সংঘাত নিয়ে এবার আসা যাক আমাদের তৃতীয় শিরোনামের দিকে, যেখানে উল্লেখ করা হয়েছে ৩,০০০ মিসাইল এবং খেইবার শেখান হামলার বিষয়টি নিয়ে। আধুনিক প্রযুক্তির যুগে সামরিক সক্ষমতা শুধুমাত্র সৈন্য সংখ্যার উপর নির্ভর করে না, বরং কার কাছে কতটা উন্নত এবং দূরপাল্লার প্রযুক্তি রয়েছে সেটাই যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণ করে দেয়। খেইবার শেখান হচ্ছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি আধুনিক সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক প্রযুক্তি, যা তার পূর্বসূরীদের তুলনায় অনেক বেশি উন্নত এবং নির্ভুল বলে দাবি করা হয়। এই ধরনের প্রযুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর গতি এবং রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই প্রযুক্তিটি বায়ুমণ্ডলের এমন একটি স্তর দিয়ে চলাচল করতে পারে এবং শেষ মুহূর্তে এসে এতটাই দ্রুত গতিপথ পরিবর্তন করতে পারে যে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর পক্ষে একে ট্র্যাক করা এবং ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। যখন বলা হচ্ছে ৩,০০০ প্রজেক্টাইল বা এই জাতীয় অস্ত্রের কথা, তখন বুঝতে হবে এটি কোনো সাধারণ সংখ্যা নয়। যে কোনো দেশের আকাশসীমার নিরাপত্তা ব্যবস্থা যতই শক্তিশালী হোক না কেন, একসঙ্গে এত বিপুল সংখ্যক আক্রমণাত্মক প্রযুক্তি যদি ধেয়ে আসে, তবে সেই প্রতিরক্ষা ব্যবস্থা ওভারলোড হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে, যাকে সামরিক পরিভাষায় স্যাচুরেশন অ্যাটাক বলা হয়। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারো সিস্টেমগুলো প্রযুক্তিগতভাবে বিশ্বের অন্যতম সেরা হলেও একসঙ্গে হাজার হাজার প্রজেক্টাইল প্রতিহত করার ক্ষেত্রে এগুলোর সক্ষমতারও একটি নির্দিষ্ট সীমা রয়েছে। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে শুধুমাত্র সামরিক স্থাপনা নয়, বরং সাধারণ মানুষের জানমালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। আপনারা একটু ভেবে দেখুন, যখন একটি দেশের আকাশে সাইরেন বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষার ইন্টারসেপ্টরগুলো একে একে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, তখন সাধারণ নাগরিকদের মনস্তাত্ত্বিক অবস্থা কেমন হতে পারে? এটি কেবল একটি প্রযুক্তিগত লড়াই নয়, এটি একটি স্নায়বিক এবং মনস্তাত্ত্বিক যুদ্ধও বটে। এই ধরনের অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার পুরো অঞ্চলে একটি নতুন ধরনের অস্ত্র প্রতিযোগিতার জন্ম দিচ্ছে। আশেপাশের অন্যান্য দেশগুলো এখন তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে আধুনিক রাডার এবং অ্যান্টি এয়ার সিস্টেম ক্রয় করছে, যা প্রকারান্তরে বৈশ্বিক অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলোর জন্যই লাভজনক হচ্ছে। ইরানের এই খেইবার শেখান প্রযুক্তি ইসরায়েল নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য একটি বড় ধরনের কৌশলগত হুমকি হিসাবে দেখা দিচ্ছে। আমাদের চতুর্থ শিরোনামটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর একটি প্রশ্ন নিয়ে। ইরান থেকেই কি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? এই প্রশ্নটি শুনলে যে কোনো সচেতন মানুষের মনেই শিহরণ জেগে ওঠে, কারণ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা মানবজাতি আজও ভুলতে পারেনি। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা নিয়ে বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বর্তমানে আমরা যদি বৈশ্বিক ভূ-রাজনীতির দিকে তাকাই, তবে দেখতে পাব যে পুরো পৃথিবী মূলত দুটি বা তিনটি শক্তিশালী মেরুতে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং তাদের পশ্চিমা মিত্ররা। অন্যদিকে রয়েছে রাশিয়া, চীন, ইরান এবং তাদের বলয়ের দেশগুলো। এই ধরনের মেরুকরণ যখন চরম আকার ধারণ করে, তখন পৃথিবীর যে কোনো প্রান্তের একটি ছোট সংঘাতও একটি বৈশ্বিক যুদ্ধে রূপ নেওয়ার পোটেনশিয়াল রাখে। ইরানের বর্তমান ভৌগোলিক অবস্থান এবং তাদের ভূকৌশলগত গুরুত্ব এতই বেশি যে সেখানে যদি সরাসরি কোনো বড় ধরনের সামরিক সংঘাত শুরু হয়, তবে তা কখনোই শুধু ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রথমত, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ থেকে ৩০% জ্বালানি তেল পরিবাহিত হয়। এই প্রণালী যদি সংঘাতের কারণে বন্ধ হয়ে যায়, তবে বিশ্বব্যাপী তেলের দাম আকাশচুম্বী হবে, যার ফলে উন্নত থেকে শুরু করে উন্নয়নশীল সব দেশের অর্থনীতি একটি ভয়াবহ মন্দার মুখে পড়বে। দ্বিতীয়ত, ইরানের সাথে রাশিয়া এবং চীনের যে কৌশলগত এবং অর্থনৈতিক চুক্তি রয়েছে, তার ফলে ইরান আক্রান্ত হলে এই দুই পরাশক্তি চুপ করে বসে থাকবে না। রাশিয়া হয়তো সরাসরি সামরিক সহায়তা পাঠাবে, আর চীন অর্থনৈতিক এবং লজিস্টিক সাপোর্ট দেবে।
ঠিক একইভাবে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বাহিনীও ইসরায়েল এবং তাদের অন্যান্য মিত্রদের রক্ষায় সর্বাত্মক শক্তি প্রয়োগ করবে। এই পরস্পর সংযুক্ত মিত্রতার চুক্তির কারণেই বিশ্লেষকরা ভয় পাচ্ছেন যে ১৯১৪ সালে যেমন একটি গুপ্ত হত্যার কারণে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যের এই বর্তমান সংঘাত হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের সেই স্ফুলিঙ্গ হিসাবে কাজ করতে পারে। তবে আশার কথা হল, বর্তমান বিশ্বায়নের যুগে দেশগুলোর সর্বশেষ শিরোনামে আমরা জেনেছি যুদ্ধের ১২ দিনে ইরানে ধ্বংস ২৪,০০০-এর বেশি বেসামরিক স্থাপনা। যদিও সংঘাতের কেন্দ্রবিন্দুতে সবসময় সামরিক কৌশল এবং রাজনৈতিক জয়-পরাজয়ের হিসেব নিকাশ থাকে, কিন্তু যে কোনো যুদ্ধের সবচেয়ে নির্মম এবং করুণ শিকার হয় সাধারণ মানুষ এবং তাদের জীবনযাত্রা। যখন বলা হয় ২৪,০০০-এর বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে, তখন এটি শুধু একটি সংখ্যা থাকে না, এর পেছনে লুকিয়ে থাকে হাজার হাজার মানুষের সারা জীবনের সঞ্চয়, তাদের আশ্রয়স্থল এবং তাদের বেঁচে থাকার স্বপ্ন। বেসামরিক স্থাপনা বলতে মূলত সাধারণ মানুষের বাড়িঘর, স্কুল, কলেজ, হাসপাতাল, পানি সরবরাহ কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র এবং যোগাযোগের মাধ্যমগুলোকে বোঝানো হয়। আন্তর্জাতিক মানবিক আইন বা জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধের সময় বেসামরিক স্থাপনাগুলোতে হামলা করা সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু বাস্তবে আমরা প্রায়ই এর ব্যতিক্রম দেখতে পাই। আধুনিক যুগের যুদ্ধে কোলাটেরাল ড্যামেজ বা আনুষঙ্গিক ক্ষতির নামে এই ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়, যার দীর্ঘমেয়াদী প্রভাব একটি দেশের অর্থনীতি এবং সমাজের ওপর ভয়াবহভাবে পড়ে। একটি হাসপাতাল ধ্বংস হয়ে যাওয়ার মানে হল সেই এলাকার হাজার হাজার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়া। একটি স্কুল ধ্বংস হওয়ার মানে হল একটি প্রজন্মের শিক্ষার আলো নিভে যাওয়া। এই ২৪,০০০ স্থাপনা পুনরায় নির্মাণ করতে বিলিয়ন বিলিয়ন ডলার এবং অনেক বছরের প্রয়োজন হবে, যা একটি যুদ্ধবিধ্বস্ত দেশের পক্ষে অত্যন্ত কঠিন একটি কাজ। এর ফলে দেশটিতে বেকারত্ব, ক্ষুধা এবং স্বাস্থ্য সংকট চরম আকার ধারণ করতে পারে। যুদ্ধ শুধু ইট-পাথরের বিল্ডিং ধ্বংস করে না, এটি মানুষের মনস্তত্ত্বে এক গভীর এবং স্থায়ী ট্রমা সৃষ্টি করে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি ধ্বংসাত্মক হয়। আন্তর্জাতিক রেড ক্রস এবং অন্যান্য মানবিক সংস্থাগুলো এই ধরনের পরিস্থিতিতে ত্রাণ ও সাহায্য পৌঁছানোর চেষ্টা করলেও সংঘাতপূর্ণ এলাকায় কাজ করা তাদের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। আমরা সাংবাদিক হিসেবে সবসময় চেষ্টা করি